11 দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন। 268 আসনে একক নির্বাচনের ঘোষণা, অভিযোগ ভিত্তিহীন বলছে জামায়াত। জামিনে মুক্ত হয়ে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা। নির্বাচনের আগে চট্টগ্রামে বেড়েছে চাঁদাবাজি এবং সন্ত্রাসী তৎপরতা। আমরা যারা ব্যবসা করতেছি ওদের এরকম যদি থ্রেট আসতে থাকে তাহলে তারা তো এক পর্যায়ে আপনার বিনিয়োগটাই বন্ধ করে দিবে। ভয়ভীতির মাধ্যমে আদায় করা যায়, আমি আলটিমেটাম দিয়ে গেলাম চাঁদা দাও, না হলে তোমার জীবন নিয়ে নেওয়া হবে। আর এরকম হত্যাকাণ্ড তো হচ্ছে। ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপে বাংলাদেশি ব্যবসায়ীরা। আমদানি নির্ভরতা না কমায় সংকটে সুতা শিল্প। লিজের উড়োজাহাজে ভর করে রুট বাড়ানোর চেষ্টায় বিমান। পিছিয়ে নেই বেসরকারি এয়ারলাইন্স। বাড়তি কর বড় চ্যালেঞ্জ। এবং আন্দোলনের ধকল কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইরান। বিক্ষোভকারীদের ফাঁসি না দেয় খামেনি সরকারকে ট্রাম্পের ধন্যবাদ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। নানা টানাপোড়েন এবং নাটকীয়তার পর শেষ পর্যন্ত 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছে দলটি। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র কাজী আতাউর রহমান বলেন, শরিয়া আইন বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়ে আল্লাহর আইন থেকেই সরে গেছে জামায়াত ইসলামী। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। ইসলামী দলগুলোর এক বাক্সে ভোট, এই নীতি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সমঝোতার মোর্চা গঠন করে 8 দলের যাত্রা শুরু করেছিল 9 মাস আগে। নির্বাচনের আগে জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছিল এ রাজনৈতিক মোর্চা। তবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে আন্দোলন থেকে সরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত তৎপর হয় আসন ভাগাভাগিতে। আমাদের নীতি আদর্শের সাথে সম্প্রতি এনসিপি এলডিপি জোটে আসার পর নানা ইস্যুতে টানাপোড়েন শুরু হলে অনিশ্চয়তার মুখে পড়ে 11 দলীয় জোটের ঐক্য। সবশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য 47টা আসন ফাঁকা রেখেই জোটের আসন ঘোষণা করে জামায়াত, এনসিপি সহ 10টি দল। কিন্তু তারপরেও এলো ভাঙনের ঘোষণা। এককভাবে 268 আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। শুক্রবার বিকেলে রাজধানীর পুরান পল্টনে সংবাদ সম্মেলনে 11 দলের জোট ছাড়ার ঘোষণা দেয় দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আল্লাহর আইন থেকে সরে গেছে জামায়াত ইসলামী। তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে, তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। আমরা জানি বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। জামায়াত শক্তিশালী দল, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিকভাবে তাদের চেয়েও শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি। একটা পাতানো নির্বাচন হতে পারে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এদিকে জামায়াত নেতা এহসানুল জোবায়ের বলেছেন, শরিয়া আইন এবং জোট নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগ পুরোপুরিটাই ভিত্তিহীন। আদর্শচ্যুত হয়নি তার দল। বাকি 47 আসন আর ইসলামী আন্দোলনের বিষয়ে লিয়াজু কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। আর জাতীয় নাগরিক পার্টি বলছে, ঐক্য ছেড়ে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়াটা একেবারেই অপ্রত্যাশিত। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। শুক্রবার বিকেলে 11 দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তারপরেই ঐক্যের নেতৃত্ব দেয়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তখনও কিছু বিষয় বাকি ছিল। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য ছেড়ে যাওয়ার আদর্শিক দ্বন্দ্বের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন জামায়াতের এই নেতা। বলেন 11 দলের সমঝোতায় তার দল শুরু থেকেই আন্তরিক ছিল। আমরা বিদ্যমান যে সংস্কার প্রস্তাবগুলো চলছে এই সংস্কার প্রস্তাবগুলোকে কার্যকর করার জন্য আমরা একমত হয়েছি। এখানে কোনো অবস্থায় এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না। দাবিগুলো তো খুবই স্পষ্ট, 5 দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই বলেছেন গিয়ে। এবং এটি একটি নির্বাচনী জোট, আমরা তখন থেকে বলে আসছি গিয়ে নির্বাচনী ঐক্য প্রক্রিয়া, যেটা আমরা পরবর্তীতে আসন সমঝোতায় গিয়েছি গিয়ে। এটা আমাদের ডিক্লেয়ার্ড নীতি, এটা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন গিয়ে। বাকি 47 আসন নিয়ে সমঝোতায় থাকা দলগুলোর লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। 253টি আসনে ঘোষণা আছে, 47টি আসন আমাদের হাতে আছে। এখানে কিছু আছে ইসলামী আন্দোলনের জন্য, অন্যান্য দলের জন্য কিছু আছে, কিছু উন্মুক্ত চিন্তা করে রাখা হয়েছিল। এখন সামনের বাস্তবতাকে সামনে রেখে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন যে আসনগুলো আমরা কিভাবে বন্টন করব। ঘোষণা হয়েছে এবং আমরা এদিকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে জোট থেকে বের হয়ে যাবে তেমনটা ভাবেনি তার দল। তবে ইসলামী আন্দোলন না আসলেও 10 দলের উপর জনগণ আস্থা রাখবে বলে আশা করেন তিনি। আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের এই প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন, তারা এই ঐক্যে যুক্ত হওয়ার জন্য আহ্বান থাকবে এবং প্রত্যাশা থাকবে। এবং ইসলামী আন্দোলন এই জোটে নেই, এটার জন্য এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে। ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে টানার এই চেষ্টায় সাড়া দিয়ে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন ফিরে আসবে বলে আশা করেন আসিফ মাহমুদ। শেষ পর্যন্ত যদি তা না হয় তাহলে ঐক্যে এনসিপির আসন বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। এখন পর্যন্ত এনসিপি 30টি আসনে নির্বাচন করছে, তবে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি আজকে হয়েছে, সেই আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। নির্বাচনের আগে চট্টগ্রামে বেড়েছে চাঁদাবাজি এবং সন্ত্রাসী তৎপরতা। আতঙ্কে ব্যবসায়ীরা। আবাসন খাত, ঝুট ব্যবসা, বালুমহাল থেকে শুরু করে বড় বাণিজ্য কেন্দ্র, কোনো কিছুই বাদ যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে গুলি, হামলা এবং হত্যায় উৎকণ্ঠা আরও বেড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকার কারণেই আরও বেপরোয়া হয়ে উঠেছে এসব সন্ত্রাসীরা। হাজেরা শিউলির বিশেষ প্রতিবেদন। নগরীর চন্দনপুরা এলাকা। ভোরের আলো ফোটার আগেই দুর্বৃত্তদের গুলিতে কেঁপে উঠে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসভবন। গত 2 জানুয়ারি ভোরের আলোয় কয়েক রাউন্ড গুলি ছুড়ে একটি সাদা মাইক্রোবাসে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের নামে বিদেশির নম্বর থেকে 10 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় ভয় দেখাতেই এই হামলা। একই কায়দায় গেল বছরের জানুয়ারিতে হাটহাজারীতে এক ইট ভাটা ও আবাসন ব্যবসায়ীর বাড়িতেও দিনে দুপুরে গুলি চালানো হয়। কয়েকদিন আগে নগরীর হামজারবাগে একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি ও 3 শ্রমিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। একই থানায় 2 স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে লুট করা হয় প্রায় 350 ভরি স্বর্ণ। সবশেষ কালুরঘাটে বিএডিসি কার্যালয়ে ঢুকে টেন্ডার বাগিয়ে নিতে কর্মচারীদের হত্যার হুমকির অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনকে ঘিরে খাতভিত্তিক প্রকাশ্য ও নীরব চাঁদাবাজি বেড়েছে। চাঁদার লেভেলটা আসলে কয়েক পর্যায়ে আছে। কোনোটা দেখা যায় দোকানে চাঁদাবাজি, কোনোটা আপনার জুট নিয়ে চাঁদাবাজি, কোনোটা ওই যে আপনার কনস্ট্রাকশন নিয়ে চাঁদাবাজি, এই টাইপের চাঁদাবাজি কিছু থাকে। আর কিছু ব্যবসায়ীদেরকে তো হয়রানি আছেই। আমরা যারা ব্যবসা করতেছি ওদের এরকম যদি থ্রেট আসতে থাকে তাহলে তারা তো এক পর্যায়ে আপনার বিনিয়োগটাই বন্ধ করে দেবে। বিদেশ থেকে টেলিফোন আসছে, এটা তো দেখছেনই। তারপরে এখানে আবার হুমকি দিচ্ছে, আবার বাইরে গুলি করে চলে যাচ্ছে। হুমকি দেওয়ার পর আপনার জানালায় গুলি করে চলে যাচ্ছে। ভয়ভীতির মাধ্যমে আদায় করা যায়। আমি আলটিমেটাম দিয়ে গেলাম, চাঁদা দাও, না হলে তোমার
জীবন নিয়ে নেওয়া হবে। আর এরকম হত্যাকাণ্ড তো হচ্ছে। সম্প্রতি ফটিকছড়িতে ঝুট ব্যবসা নিয়ে বিরোধে গুলিতে নিহত হন জামাত কর্মী জামাল। প্রায় কাছাকাছি সময়ে ছিনতাইকারীর হাতে হাটহাজারী ও বন্দর থানায় প্রাণ হারান আরও দুজন। আবাসন খাতের উদ্যোক্তারা বলছেন, আগে চাঁদাবাজি ছিল নিয়ন্ত্রিত, এখন তা হয়ে উঠেছে বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন। অনেক ব্যবসায়ী আছেন কিছু বিষয় হাইড করে যাচ্ছেন যে আমি এটা ফলাও করলে হয়তো আমার ব্যবসার ক্ষতি হবে, সেই জন্য নিজেরাই অ্যাকুইজিশন করে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে আছে পলিটিক্যাল সাপোর্ট ইউজ করে চাঁদাবাজিটাকে কন্ট্রোল করতেছেন। যে যেভাবে পারতেছে তার ব্যবসাকে রক্ষা করার জন্য তিনি বিষয়টাকে নেগোসিয়েশন করে চলতেছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে আবারও সক্রিয় হচ্ছে। এতে নিরাপত্তা ও বিনিয়োগ দুইই হুমকির মুখে পড়ছে। পুলিশ কর্মকর্তারা এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে। চলতি জানুয়ারির প্রথম 13 দিনে গ্রেফতার করা হয়েছে 14 জন শীর্ষ সন্ত্রাসী, 201 জন ছিনতাইকারী এবং 33 জন চাঁদাবাজ। নির্বাচনের আগে চট্টগ্রামে বাড়তে থাকা এই সন্ত্রাস ও চাঁদাবাজি ব্যবসা বাণিজ্য সহ সাধারণ মানুষকে জীবনকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জেও বইছে নির্বাচনী আমেজ। সেই আমেজ ছড়িয়েছে জেলার নারী উদ্যোক্তাদের মাঝেও। তারা চান নারী বান্ধব একটি সরকার, যারা সমাজ এবং দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা রাখার নিশ্চয়তা দেবে। ইমরান শেখের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিফাত রহমান। প্রায় 25 বর্গ কিলোমিটার আয়তনের সিরাজগঞ্জে 33.5 লাখ মানুষের বসবাস। সবশেষ পরিসংখ্যানে এ জেলায় পুরুষের তুলনায় বেড়েছে নারীর সংখ্যা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 6টি সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 27 লাখ ভোটার, যার অর্ধেকই নারী। তারা চান নারীবান্ধব একটি সরকার। সরকার চাই যারা নারী বান্ধব একজন এবং উদ্যোক্তা বান্ধব, যারা উদ্যোক্তার কথা চিনবে। আমাদের শুধু প্রতিশ্রুতি না, আমাদের যেমন প্রশিক্ষণের প্রয়োজন হয়। একজন উদ্যোক্তাকে উদ্যোক্তার জীবন এগিয়ে নিয়ে যেতে অনেক রকম প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। সেই প্রশিক্ষণগুলো আমরা চাই। আমাদের অনুদানের খুব দরকার, তারপর দেশ বিদেশে মেলার দরকার। এই বিষয়গুলো আসলে আমাদের সামনে যারা আসবেন তাদের একটু মাথায় রাখা দরকার আছে আমাদের মেয়েদের এগিয়ে নেওয়ার জন্য। অভ্যর্থন পরবর্তী নির্বাচন হওয়ায় নতুন ভোটারদের মাঝেও রয়েছে নির্বাচনী আমেজ। নতুন নারী ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগের পাশাপাশি নারীর অধিকার আদায়ে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। নারী অধিকার সম্পর্কে তারা যে কথাগুলো বলে বা নির্বাচনের আগে তারা প্রচারণায় যে কথাগুলো বলে যে আমরা এটা করব, তারা যেন অবশ্যই সেই কাজগুলো করে এবং নারীদের বিষয়ে একটু আলাদা গুরুত্ব সহকারে ভাবা উচিত। সরকারের কাছে চাওয়া বা ভোটার হিসেবে যেটা চাওয়া যে সুষ্ঠুভাবে যাতে ভোটটা হয়, নির্বাচনটা যেন আমরা সুষ্ঠুভাবে দিতে পারি এবং আগের মতো যাতে পরিবেশ না থাকে। নারীর অধিকার আদায়ে প্রয়োজন নারী নেতৃত্বের, আর এই নেতৃত্ব তৈরি করতে গণমুখী শিক্ষার প্রসার দরকার বলে জানালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। নারী নেতৃত্ব তৈরি না হলে নারীদের কথা সেভাবে আমলে নেওয়া হবে কিনা এতে সন্দেহ থেকে যায়। রুট লেভেল থেকে চেষ্টা করতে হবে যে কর্মী তৈরি করা এবং গণমুখী শিক্ষার প্রবর্তন করতেই হবে। শিক্ষা ব্যবস্থাটা আসলেই ধ্বংসপ্রাপ্ত আমাদের দেশের এই সময়ে। এই শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হবে। নারীর সম অধিকার নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বলছেন সংশ্লিষ্টরা। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ। ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপের মুখে পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। বিভিন্ন বিধিনিষেধে টানা 6 মাস ধরে ভারতে বাংলাদেশের রপ্তানি নিম্নমুখী। এদিকে আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা কমাতে না পারায় গভীর হচ্ছে এই সংকট। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের সুতা শিল্প। মাহবুব হাসান নিপনের প্রতিবেদন। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে
যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। বাংলাদেশ ভারতের ১.৫ দশকের ঘনিষ্ঠতা এখন রূপ নিয়েছে কূটনৈতিক টানাপোড়েনে। পুশিন দেশবিরোধী প্রচারণা, মোস্তাফিজ ইস্যু, সীমান্ত থেকে দূতাবাসে ছড়িয়েছে অবিশ্বাসের ঢেউ। রাজনৈতিক সেই উত্তাপের প্রভাব দ্বিপক্ষীয় বাণিজ্যেও স্পষ্ট। ভারতের বিধিনিষেধে দেশটিতে বাংলাদেশে পণ্য রপ্তানিতে পড়েছে নেতিবাচক প্রভাব। চলতি অর্থবছরে প্রথম ৫ মাসে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে ৬.৫% বেশি। সবচেয়ে বেশি ধরাশায়ী তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং পাট ও পাটজাত পণ্য। বাংলাদেশে গত ২-৩ বছরে নানা রকমের ফ্যাসিলিটি এক্সপোর্টের যা ছিল সবই কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। তো আমরা কি এখন নতুন এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়ে, IMF এর দোহাই দিয়ে আমাদের সব কিছু প্রত্যাহার করে নিলে তো আলটিমেটলি আমার রপ্তানি খাদ্য ক্ষতিগ্রস্ত হবে। ট্রাক যাওয়া আসার সংখ্যা, বিশেষ করে এক্সপোর্ট করা বা ইম্পোর্টের যে ব্যাপারটা, সেখানে বাংলাদেশ থেকে সেখানে মাত্র এখন ৮০ থেকে ৯০টা ট্রাক যাচ্ছে ভারত। একদিকে ভারতে রপ্তানি কমলেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। নিত্য প্রয়োজনীয় ভোগপণ্যের পাশাপাশি জ্বালানি থেকে সুতা, সব ক্ষেত্রে আগের চেয়ে বেড়েছে ভারত নির্ভরতা। আমদানি তথ্য বলছে গত ৩ বছরে ধারাবাহিকভাবে বেড়েছে কটন সুতার আমদানি। ২০২২-২৩ অর্থ বছরে $93.৫ কোটি ২২ কোটি কেজি সুতা আমদানি হয়। পরবর্তী ২ অর্থ বছরে চলমান ছিল সেই ধারাবাহিকতা। এসব সুতার বেশিরভাগই আমদানি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। ভারতের আগ্রাসী বাণিজ্য কৌশলের কাছে সবচেয়ে বেশি ধরাশায়ী বাংলাদেশের স্পিন মিলগুলো। ব্যবসায়ীরা বলছেন, ভারতের যে নীতিমালা তার বিপরীতে পাল্টা কৌশল আরোপ করা না গেলে ধ্বংসের মুখে পড়বে ৭০,০০০ কোটি টাকার এই শিল্প। আমার দেশের সুতার কস্টিং $3, তারও সুতার কস্টিং $3, বাট সে বাংলাদেশের বাজারে $2.70 থেকে $2.50 সুতা বিক্রি করতেছে। এই যে গ্যাপ অ্যামাউন্টটা তাদের গভর্নমেন্ট বিভিন্ন রকম সাবসিডি, রোড ট্যাপ, ব্যাট রিফান্ড, ক্যাপিটাল সাবসিডি, স্যালারি সাবসিডি এগুলো দেওয়ার কারণে তারা পাচ্ছে। আমাদেরকে সমপরিমাণ ইনসেন্টিভ দেওয়া হোক, যাতে একটা লেভেল প্লেয়িং ফিল্ডে যাতে আমরা পণ্যটা বিক্রি করতে পারি, অথবা বিদেশ থেকে যেই ট্যাক্স মুক্ত যেই ধরনের পণ্য আসতেছে বাংলাদেশ, তার উপরে কোনো রকম সেফগার্ড ডিউটি বা এন্টি ডাম্পিং দেওয়া যায় কিনা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে ভারতের বাজার দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাজনৈতিক বিষয়ের সঙ্গে অর্থনীতিকে মিলিয়ে ফেলা উচিত হবে না। উভয় দেশের ভিতরে স্থলবন্দর কেন্দ্রিক বন্ধ হয়ে যাওয়াটা, এটা যতটা না ভারতের দুশ্চিন্তা, তার থেকে অনেক বেশি এটা বাংলাদেশের জন্য। আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে রাজনৈতিক কোনো বিবেচনাতেই যাতে অর্থনৈতিক বিষয়গুলো যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, এটি নিশ্চিত করা দরকার। আগামীতে নির্বাচিত সরকার পার্শ্ববর্তী দেশের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে যৌক্তিক আচরণ করবে বলে প্রত্যাশা সিপিডির। ভারতের সাথে আমাদের ভবিষ্যৎ যে সম্পর্ক, যেটা নতুন সরকার আসতে যাচ্ছেন, তাদের কাছেও সেই বিষয়টা যেন গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। আকাশপথে যাত্রী বাড়ছে, কিন্তু বাজার দখলে এখনো পিছিয়ে দেশীয় এয়ারলাইন্স। এবার বিদেশি এয়ারলাইন্সকে টক্কর দিতে পাল্টা কৌশল সাজাচ্ছে বাংলাদেশের 4টি এয়ারলাইন্স। বৈশ্বিক বিমান সংকট, লিজ জট আর উচ্চ অপারেশন খরচের মধ্যেও ফ্লিট বাড়ানো এবং নতুন রুট চালুর ঘোষণা নতুন বছরের শুরুতে কি বদলাতে যাচ্ছে দেশের অ্যাভিয়েশন বাস্তবতা? শরিয়র জামান পুলকের প্রতিবেদন। দেশের মোট আন্তর্জাতিক যাত্রীর প্রায় ৮০% বহন করে বিদেশি ৩৭টি এয়ারলাইন্স। সেখানে দেশীয়দের দখলে মাত্র ২০%। এই অসম প্রতিযোগিতার চিত্র বদলাতে চায় দেশের এয়ারলাইন্সগুলো। বৈশ্বিক বিমান ও লিজ সংকট, ডেলিভারি জটের মধ্যেও নিজেদের ফ্লিট বাড়ানোর ও নতুন রুট খোলার প্রস্তুতি নিচ্ছে দেশীয় 4টি এয়ারলাইন্স। বর্তমানে 19টি উড়োজাহাজ দিয়ে 22টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বছরে পূর্ব এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটির। পাশাপাশি অনুমোদন মিলেছে কলম্বো, বাহরাইন ও সিডনি রুটে। করাচি ফ্লাইট শুরু হলেও উড়োজাহাজ সংকটে ম্যানচেস্টার রুটে অপারেশন বন্ধ হচ্ছে। আর এই সংকট কাটাতে 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10, 2টি 787-9 এবং 4টি 737-800 সিরিজ, যা বহরে আসবে 2035 সাল নাগাদ। তাই আপাতত ভরসা লিজে। বোয়িং থেকে সর্বমোট 14টা এয়ারক্রাফট ক্রয় করব। এর মধ্যে 4টা হচ্ছে 737 ম্যাক্স
আর 10টা হবে 787। আশা করতেছি যখন আমাদের নতুন এয়ারক্রাফটগুলো আসবে তখন আমাদের রুট বাড়বে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রুটে আরও শক্ত হচ্ছে ইউএস বাংলা। জেদ্দা ও রিয়াদের পর এ বছরেই পরিকল্পনা মদিনা ও দামাম রুট চালুর। লক্ষ্য আছে 2026-এর শেষে লন্ডন ও রোম ফ্লাইট চালুর। বহরে যুক্ত হয়েছে 3টি এয়ারবাস A330-300। পরিকল্পনা রয়েছে আরও 4 থেকে 5টি এয়ারবাস ও বোয়িং 737-800 যুক্ত করার। ঢাকা টু মদিনা রুটে আমাদের অলরেডি আমরা পরিকল্পনা সাজাচ্ছি, হয়তো খুব শীঘ্রই আমাদের প্ল্যান আছে যে আমরা ঢাকা মদিনা রুটে ফ্লাইট পরিচালনার ডিক্লারেশনটা আমরা দিয়ে দিব। সাথে সাথে আমাদের ডেস্টিনেশন যেটা আমরা দাম্মাম নিয়ে কাজ করছি, লন্ডন এবং ঢাকা টু রোম, এই দুইটা রুটকে নিয়ে আমরা প্ল্যান করছি এবং 2028 নাগাদ আমাদের প্ল্যান আছে ঢাকা টরন্টো এবং নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করার। শুরুর মাত্র 3 বছরে প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে ডানা মেলছে এয়ার অ্যাস্ট্রা। চীনের কুনমিং, হংকং, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজা এই 6টি শহরে ফ্রিকোয়েন্সি বাড়ানোর অনুমোদন পেয়েছে তারা। প্রাথমিকভাবে বোয়িং 737 ও এয়ারবাস A320 দিয়ে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করতে চায় এয়ার অ্যাস্ট্রা। এই আবেদনটা আমরা 5টা দেশের জন্য করেছি এখন পর্যন্ত। এই 5টা দেশে 7টা ডেস্টিনেশন আছে সব মিলিয়ে। আমরা এর মধ্যে থেকে 4টাকে আগে প্রায়োরিটি দিব। রেগুলেটরি অথরিটির পলিসি, গভর্নমেন্টের পলিসি, এই পলিসিগুলোতে একটা ইন্ডাস্ট্রির ব্যবসার জন্য কোহেসিভ হতে হয়। সো আমাদের পলিসির জায়গাতে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের বা আপডেট করার প্রয়োজন আছে। নভোএয়ারও ন্যারোবডি 737 ও A320 লিজে নিয়ে রিজিওনাল রুট সম্প্রসারণে এগোচ্ছে। 2026 সাল থেকে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই ও শারজা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এয়ারলাইনটি। ভবিষ্যতে কুয়ালালামপুর ও মাস্কট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত বছর লাস্ট কোয়ার্টার মানে অক্টোবর নভেম্বরের প্ল্যান ছিল, যেটা আমরা এয়ারক্রাফট পাইনি, যার ফলে এটা আমরা এখন 2026-এর সেকেন্ড কোয়ার্টার, যেটা 26-এর সেকেন্ড কোয়ার্টারে আমরা আশাবাদী যে আমরা করতে পারব। তবে অপারেশন ও সার্ভিসে অতিরিক্ত কর ও চার্জ দেশীয় এয়ারলাইন্সগুলোর বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান। এভিয়েশন ইন্ডাস্ট্রিকে যদি আমরা ফ্লারিশ করতে হয়, গভর্নমেন্টকে কিন্তু এখানে অনেক নজর দিতে হবে। তো এই গভর্নমেন্টের সাথে এয়ারলাইন্সের যে সম্পর্কটা করার দায়িত্বটা হচ্ছে সিভিল এভিয়েশনের। তো এখানে 3 পক্ষেরই একটা যৌথ উদ্যোগ যদি হয়, তাহলেই কিন্তু এয়ারলাইন্স সাস্টেন করতে পারবে। 2026 সালে দেশীয় 4 এয়ারলাইন্সেরই পরিকল্পনা যাত্রী সেবা উন্নত ও আরও বর্ধিত করার। তবে পরিকল্পনা থাকলেও দেশের অ্যাভিয়েশন খাতের যে বেড়াজাল রয়েছে, সেই বেড়াজালে আটকা এই খাতটি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্বাচিত সরকার এই খাতকে সম্প্রসারণের উদ্যোগ নিলে অন্যান্য যে খাত থেকে রাজস্ব আসছে, সেই একইভাবে এই খাত থেকেও রাজস্ব আয় সম্ভব। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। মাঘের শুরুতে কনকনে শীত, মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। শীতের আরো বিস্তারিত খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে আজ মেহেরপুরে শীত কেমন মনে হচ্ছে, আর কুয়াশার ঘনত্বই বা কতটুকু? আপনাকে প্রথমে শীতের সকালে শুভেচ্ছা জানাই। আসলে মেহেরপুরে কিন্তু বিগত জানুয়ারি মাসের শুরু থেকেই জেঁকে বসেছে শীত। সেই সাথে তাপমাত্রা কিন্তু থাকছে 7 থেকে 10-এর মধ্যে। আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা 96%, অর্থাৎ উত্তরের হিমেল হাওয়া কিন্তু রয়েছে যথেষ্ট, যার ফলে অতিরিক্ত শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া জনজীবনকে একেবারে নাকাল করে তুলেছে, যার ফলে কিন্তু সবচাইতে বেশি বিপাকে রয়েছে যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া লোকজন, তারা কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। তার কারণ জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু তাপমাত্রা যেহেতু 10-এর নিচে, তাই তারা শীতে কিন্তু ঠিকমতো বেরোতে পারছে না। আবার যারা বের হচ্ছে তারা কিন্তু অনেকেই ঠিকমতো কাজ পাচ্ছে না। আমি মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়, যেখানে শ্রম বিক্রির হাট বলা হয়, প্রতিদিন সকালে কিন্তু মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় 150 থেকে 200 বা তারও বেশি শ্রমিক কিন্তু জড়ো হয়
কিন্তু জানুয়ারি মাস জুড়েই কিন্তু আমরা সেটি 50টা 60টা বা সর্বোচ্চ 70-80 জনকে দেখতে পাচ্ছি। এর চাইতে বেশি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অনেকেই এই শীতকে উপেক্ষা করে, ঘন কুয়াশাকে উপেক্ষা করে, উত্তরের হিমেল হাওয়া উপেক্ষা করে তারা শহরে আসলেও অনেকেই কাজ পান না, অর্থাৎ তারা কিন্তু ফিরে যেতে হয় খালি হাতেই। তাই অনেকেই ইচ্ছে করে আসছে না। এছাড়াও আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে মেহেরপুরে কিন্তু এখন বোরো ধান লাগানোর মৌসুম শুরু হয়েছে, অর্থাৎ চাষিরা কিন্তু ধান লাগাচ্ছে, কিন্তু ধানেও কিন্তু শ্রমিক সংকট রয়েছে যথেষ্ট। আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ধান লাগানো শ্রমিকের মজুরি 550 থেকে 600 টাকা, কিন্তু 700 থেকে 800 টাকা দিয়েও কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না, কারণ পানিতে নেমে, কাদা পানিতে নেমে কাজ করা বেশ কঠিন এই শীতে। আবার আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি অতিরিক্ত শীতের কারণে কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু রোগীর চাপ বেড়েছে, বিশেষ করে শীতজনিত রোগ নিয়ে কিন্তু অনেকেই ভর্তি হচ্ছেন। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি। তীব্র শীতে অতিষ্ঠ মেহেরপুরের জনজীবন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না। চাঁদপুরে উর্বর ফসলি জমির টপ সয়েল পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। প্রকাশ্যেই জমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে ভাটায়, এতে নষ্ট হচ্ছে একের পর একর ফসলি জমি। সেই সঙ্গে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় ক্ষতি হচ্ছে গ্রামীণ সড়ক। প্রশাসন বলছে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে চালানো হচ্ছে নিয়মিতই অভিযান। তালহা জুবাইরের প্রতিবেদন। এটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দেইচর গ্রামের লাইতলি বিল, যেখানে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন কৃষক আরিফ হোসেন। অপলক দৃষ্টিতে দেখছেন বিলের উর্বর জমির মাটি কেটে নেয়ার দৃশ্য, কারণ এর প্রভাব পড়বে পাশে থাকা তার জমিতেও। কোদালের একটি কোপ যেন মাটি নয়, ভেদ করছে তার হৃদয়ে। অথচ মাত্র কিছুদিন আগেই কাটা হয়েছে এই জমিতে উৎপাদিত ধান। মাটি তো পুরো নয়, পুরো হলো আমাদের রিজিক। তারপরে এই যে ইট বাটা নিয়ে মাটিগুলা সব ফুটতেছে, আর ইট বানাইতেছে, আমাদের রিজিক সহকারে ফুটতেছে। শুধু লাইতলি বিলই নয়, প্রতিদিন এভাবেই মাটি কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন বিলের। উর্বর মাটি হারিয়ে বিরান ভূমিতে পরিণত হচ্ছে একরের পর একর ফসলের মাঠ। অর্থের লোভে কিছু মানুষ ইট ভাটায় বিক্রি করে দিচ্ছে মাটি। নতুন প্রাণ সঞ্চারের বদলে আগুনে পুড়ে তা পরিণত হচ্ছে ইটে। এদিকে মাটি বহনকারী নিষিদ্ধ ট্রাক্টরের চাকায় নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের সড়ক। মাটি তো কাটে না, এটা আমাকে কলসা কাটিলে যেতে আছে, বুঝছেন নেই? এগুলা সব কৃষকের অপরাধ, কৃষকেরা কাটতে আছে, কৃষকেরা জমিওয়ালারা বিক্রি করতে আছে। যে মাটিগুলা কাটিলে যেতে আছে, আমরা অনেক ক্ষতি হইতে আছে। আমরা গৃহস্থরে কইতাম গেলে আমার বাড়ি আমি বেশি, আমনে কি শত শত যে ট্রাকে ক্ষেতের থেকে মাটি নেয়, ট্রাক গুলা ওই যে পাহাড়তলি গাড়িগুলা এগুলা যায় রাস্তাগুলা ভাঙ্গা ফেলা। ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি সহ জেলার প্রতিটি উপজেলাতেই কাটা হচ্ছে উর্বর মাটি, যার উর্বরতা ফিরতে সময় লাগে বেশ কয়েক বছর। যা রোধ করতে বিভিন্ন সময় অভিযান চালাচ্ছে প্রশাসনও। তবে জেলায় কত হেক্টর জমি ক্ষতিগ্রস্ত তার নির্দিষ্ট হিসেব না থাকলেও জমির উর্বর মাটি বিক্রি না করতে কৃষকদের উদ্বুদ্ধ করার কথা জানান কৃষি কর্মকর্তারা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। একদিকে যেমন কৃষি ব্যাহত হচ্ছে, পাশাপাশি কিন্তু রাস্তাঘাট এবং অন্যান্য জায়গায় কিন্তু ভাঙনের শিকার হচ্ছে। কাজে এটার ব্যাপারে স্থানীয়ভাবে নিজ উদ্যোগে ব্যক্তি পর্যায়ে যদি সচেতনতা সৃষ্টি না হয়, তাহলে এটা ভবিষ্যতের জন্য খুবই হুমকি হয়ে দাঁড়াবে। মাটিটাকে রিসাইক্লিং করে আবার পরবর্তীতে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করে আবার সেই টপসয়েল গ্রো করতে কিন্তু বেশ কয়েক বছর সময় লেগে যায়। তাতে কিন্তু এই কয়েকটা বছর কিন্তু ফসলের উৎপাদন অনেকটা কমে যায়। আমরা সেই বিষয়টাই কিন্তু কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি, যাতে কোনোভাবেই তারা টপসয়েল বিক্রি না করে এবং ফসল উৎপাদনের যাতে কোনো হ্যাম্পার না হয়। খাদ্য উৎপাদনের প্রাণকেন্দ্র ফসলি জমির উর্বর মাটি কাটা রোধ করা না গেলে কমবে ফসলের মাঠ। এতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিবর্তে আমদানি নির্ভর হয়ে পড়বে দেশ। তালহা জুবাইর, এখন চাঁদপুর। এদিকে ফসল আবাদের ভরা মৌসুমেও নোয়াখালীতে মাঠ পর্যায়ে মিলছে না সার। নগদ টাকা দিয়ে ডিলারের কাছ থেকে চাহিদার অর্ধেকেরও কম সার নিয়েই ফিরতে হচ্ছে তাদের। অথচ কৃষকদের জন্য সরকারি ভর্তুকিতে বরাদ্দকৃত সার নৌপথে পাচার হচ্ছে মিয়ানমারে, আর বিনিময়ে দেশে ঢুকছে মাদক। আর এসবের জন্য গড়ে উঠেছে একাধিক চক্র। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন।
নোয়াখালীতে আবাদযোগ্য জমির পরিমাণ 2,55,449 হেক্টর। এসব জমিতে বিভিন্ন শস্য আবাদ করে থাকেন স্থানীয় চাষিরা। 2025-26 অর্থবছরে নোয়াখালীর চাষিদের জন্য সরকারি ভর্তুকি মূল্যে ইউরিয়া ও টিএসপি সহ বিভিন্ন জাতের 45,088 মেট্রিক টন সার বরাদ্দ করা হয়েছে, যা মোট চাহিদার প্রায় অর্ধেক। একদিকে চাহিদার অর্ধেক বরাদ্দের কারণে সারের আকাশ সমদাম, অন্যদিকে আবাদ মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত সার। অভিযোগ উঠেছে সরকারের ভর্তুকির এসব সার হরহামেশাই পাচার হচ্ছে মিয়ানমারে। সারের বিনিময়ে বাংলাদেশে আসছে মাদক। অধিকাংশ সার পাইতেছি না ঠিক মতো, সার লাগিলে সার সংকট করে আমরা সারবে না। সার আসে ঠিক আছে, সরকারি বাদে আমরা কোনো সার পাই না, কিন্তু চাইলে আমরা সার পাই না। সার পাচার ও মাদক আমদানিতে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে নোয়াখালীর হাতিয়ায় অবস্থিত মেঘনা নদীর বিভিন্ন ঘাটগুলোকে। পাচারের জন্য গড়ে উঠেছে কয়েকটি চক্রও। সম্প্রতি নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর দিয়ে পাচারের সময় কয়েক দফায় বিপুল সার জব্দ করে কোস্টগার্ড ও স্থানীয়রা। এখান দিয়ে নিরাপদ যারা সার পাচারকারী তাদের জন্য, এই জন্য এরা এখান দিয়ে বিভিন্ন জায়গা থেকে সার আনি পাচার করে। আমাদের এখানে কিছু দালাল আছে, বার্মানি সারটা বিক্রি করে ওখান থেকে মাদকের ব্যবসা করে। কোস্টগার্ড ইতিমধ্যে এই কয়েকদিনের ভিতরে তো অনেক মাল নিয়ে গেছে, লোক এই এলাকার লোকও আছে জড়িত। হাতিয়ার এই রুটে পাচার হওয়া সারের বিনিময়ে দেশে মাদক প্রবেশের সত্যতা নিশ্চিত করেছে কোস্টগার্ডও। ইয়াবা, মদ এবং অন্য মাদক জাতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করে, যেটা খুবই আমাদের জন্য ক্ষতিকর। তা আমরা চাচ্ছি যে এরকম যাতে না ঘটে। এজন্য আমরা কঠোর গোয়েন্দা নজরদারি এবং প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখছি। কৃষকের চাহিদা অনুযায়ী সার না দেয়া ও সার পাচারের বিষয়ে জানতে চাইলে বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব দেন কৃষি কর্মকর্তা। আমাদের প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ এবং আমাদের অধিদপ্তর অল টাইম সজাগ আছে যাতে আমাদের কোনো সার বাইরে না যেতে পারে। আমাদের এই সার করার জন্য আমরা একটা পরিকল্পনা নিচ্ছি। ভবিষ্যতে আমরা যদি হাতিয়াতে আমরা একটা বাফার গোডাউন করতে পারি, যাতে হাতিয়ার মানুষের চাহিদা ওখান থেকে সারটা নিতে পারে। অবৈধভাবে সারের পাচার বন্ধ করা না গেলে একদিকে থমকে যাবে কৃষিখাত, হুমকির মুখে পড়বে রাজস্ব, অন্যদিকে মাদকের অবাধ বিচরণে ধ্বংস হবে যুব সমাজ। নাসিম শুভ, এখন নোয়াখালী। সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত এখন সকালে। এবার আন্তর্জাতিক খবর। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করায় ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সরকার উৎখাত এবং আন্দোলনকারীদের পক্ষে থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। জানান দেশ পুনর্গঠনে বিস্তৃত পরিকল্পনা রয়েছে তার। অর্ণব প্রসাদের প্রতিবেদন। সরকার বিরোধী আন্দোলনের ক্ষয়ক্ষতির ছাপ ইরানের সড়ক জুড়ে। তবে ক্ষত ভুলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইরানের জনজীবন। ধীরে ধীরে খুলছে দোকানপাট, রাস্তায় বেড়েছে গাড়ি চলাচল। শুক্রবার তেহরানের একটি সুপার শপে ভিড় জমায় বিভিন্ন বয়সের ক্রেতা। এদিকে এক ট্রুথ সোশ্যাল বার্তায় ইরান সরকার ৮০০-র বেশি গ্রেপ্তার বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করায় ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বাইরে থেকে খামেনি তন্ত্রের পতন ঘটাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। শুক্রবার ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের পক্ষে সমর্থনের আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছে তথাকথিত ইসলামী প্রজাতন্ত্র। After invading 5 neighboring countries and sowing chaos across the region, this regime has invaded Iran itself, using foreign terrorists, Hezbollah fighters, Iraqi militias, and other mercenaries to slaughter the Iranian people. ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামল অচিরেই শেষ হবে বলেও সংবাদ সম্মেলনে জানান পাহলভি। এছাড়া ইরানের জনগণের মাঝে তার দারুণ গ্রহণযোগ্যতা আছে বলেও দাবি করেন। What's clear is both the public and members of the military see me as a national figure who can unite all opposition forces from every background. I have a comprehensive plan for an orderly transition which is ready to be implemented immediately.
বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানি জনগণের বিশ্বাস আছে বলেও দাবি করেন পাহলভি। এছাড়া ট্রাম্পের পক্ষে সাফাই গেয়ে নির্বাসিত যুবরাজ জানান, আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব বিশ্ব ও ইসরায়েলের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও ইরাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে বিক্ষোভ মিছিলে অংশ নেয় মানুষ। এ সময় তারা খামেনি সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। অন্যদিকে তুরস্ক ও রোমে আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামে কয়েকশো বিক্ষোভকারী। চলমান উত্তেজনার জেরে তেহরানের দূতাবাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। রোনাল্ড লাউডার নামে এক ব্যবসায়ীর প্রস্তাবেই প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু পরামর্শ নয়, আর্কটিক অঞ্চলটি কিনতে বিনিয়োগেও রাজি লাউডার। গ্রিনল্যান্ডের স্থানীয়দের মধ্যে প্রভাব তৈরিতে সাম্প্রতিক বছরে অঞ্চলটিতে বিনিয়োগ অব্যাহত রেখেছেন এই মার্কিন ব্যবসায়ী। অর্ণব প্রসাদের আরও একটি প্রতিবেদন। কারাকাসে মাদুরোকে তুলে নিতে যুক্তরাষ্ট্রের হামলার পর ট্রাম্পের নজর এখন গ্রিনল্যান্ডের দিকে। দ্বীপটির নিয়ন্ত্রণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের একের পর এক মন্তব্যের জেরে জটিল হচ্ছে ভূরাজনীতির সমীকরণ। তবে হঠাৎ করে গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের মরিয়া হয়ে ওঠার পেছনে কলকাঠি নাড়ছেন কে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে আসে রোনাল্ড লাউডার নামে এক প্রসাধনী ব্যবসায়ীর নাম। প্রথম মেয়াদে ট্রাম্পের স্কুল জীবনের এই বন্ধুই সর্বপ্রথম প্রেসিডেন্টের কাছে দ্বীপটি কেনার প্রস্তাব করেন। সে সময় এটি নিয়ে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন ট্রাম্প। যদিও বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেউই, তবে ব্যবসায়ীর প্রস্তাবটি মনে গেঁথে যায় মার্কিন প্রেসিডেন্টের। তার পরামর্শেই প্রথম মেয়াদে গ্রিনল্যান্ডে প্রতিনিধি দল পাঠান ট্রাম্প। কিন্তু কেন ট্রাম্পকে এই প্রস্তাব দেন লাউডার? এতে তার ফায়দাই বা কি? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, মূলত তিনটি কারণে গ্রিনল্যান্ডের দখল চান ট্রাম্প ও তার বন্ধু। গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব দিলে অনেকে হাস্যকর ভেবে উড়িয়ে দিলেও প্রেসিডেন্টের পক্ষে সাফাই গান লাউডার। জানান, কৌশলগত দিক বিবেচনায় এর নিয়ন্ত্রণ প্রয়োজন যুক্তরাষ্ট্রের। সে সময় বরফ ঢাকা অঞ্চলটির কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত অস্ত্র ও আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য দুর্লভ খনিজের বিশাল ভাণ্ডারের কথা উল্লেখ করেন লাউডার। ট্রাম্পকে শুধু প্রস্তাব দিয়েই থেমে থাকেননি লাউডার। সাম্প্রতিক বছরগুলোতে আর্কটিক অঞ্চলটিতে বিনিয়োগ করেছেন তিনি। ডেনমার্কের গণমাধ্যমের খবর, সাম্প্রতিক মাসগুলোতে গ্রিনল্যান্ডে বিনিয়োগ বাড়িয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক একটি কোম্পানি। এর মধ্যে যুক্ত আছেন লাউডার। বিনিয়োগকারীরা এরই মধ্যে বাফিন বে দ্বীপ থেকে গুরুত্বপূর্ণ ও বিরল লাক্সারি স্প্রিং ওয়াটার রপ্তানি শুরু করেছে। এছাড়া আর্কটিক অঞ্চলটির বৃহত্তম হ্রদ থেকে জলবিদ্যুৎ উৎপাদনেরও পরিকল্পনা করছে। বিশ্লেষকদের অভিমত, গ্রিনল্যান্ড কেনার পথকে সহজ করতে স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে লাউডার বিনিয়োগ করছেন। নুকের দুই প্রভাবশালীর সঙ্গেও দারুণ সখ্যতা রয়েছে লাউডারের। শুধু গ্রিনল্যান্ড নয়, ইউক্রেনের বিরল খনিজের নিয়ন্ত্রণ নিতেও ট্রাম্পকে প্রস্তাব দেন লাউডার। দ্বিতীয় মেয়াদে কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরল খনিজ চুক্তিতেও ভূমিকা রাখেন তিনি। পারিবারিক ব্যবসার পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের সময় উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী ও এরপরে অস্ট্রিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পান লাউডার। এছাড়া 1989 সালে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ইচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আরও একবার স্বাগত এখন সকালে। এবার খেলা প্রসঙ্গ। দর্শকপূর্ণ গ্যালারি নিয়েই শুরু হয়েছে বিপিএল এর ঢাকা পর্ব। পরিচালক ইস্যুতে বিসিবির সঙ্গে দ্বন্দ্ব শেষে মাঠে ফিরেছেন ক্রিকেটাররাও। মাঠের ক্রিকেটকে দর্শকরা গুরুত্ব দিলেও খেলা দেখতে এসে বেশ ভোগান্তিতেই পড়েছেন তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঠিক একদিন আগেই মিরপুর স্টেডিয়াম এলাকা ছিল বিশৃঙ্খলায় ভরা। ক্রিকেটারদের বিপিএল না খেলা, সমর্থকদের স্টেডিয়াম এলাকায় ভাঙচুরের সাথে দিনভর ছিল টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা। সব সংখ্যা কাটিয়ে শুক্রবার মাঠে গড়িয়েছে বিপিএলের ঢাকা পর্ব। যে পরিচালককে নিয়ে বোর্ড ক্রিকেটারদের দ্বন্দ্বে এত কিছু, তার বিষয়ে বিসিবির সবশেষ অবস্থান জানিয়েছেন ইফতেখার মিঠু। ডিসিপ্লিন কমিটি আছে, ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা,
উনি এখন তারপরে নেক্সট স্টেপে থাকবে। তো প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে যে দ্য প্রসেস উইল গো অন। আগের দিন নিজেদের আয় নিয়ে ভক্তদের কিছুটা খোঁচা দিয়েছিলেন মেহেদী মিরাজ, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সমর্থকরা। মিরাজ ভাই যে বলছে যে আমরা স্পন্সর থেকে টাকা পাই, আইসিডি থেকে টাকা পাই, কিন্তু স্পন্সর টাকাটা দেয় কেন? আমাদের দর্শকের কারণে। কিন্তু আমরা যদি এই স্পন্সরের জিনিসগুলো না কিনি, এই যে মাঠে স্পন্সরগুলো দেয় সেগুলো জিনিসগুলো আমরা বাইরে না কিনি, তাহলে স্পন্সর কেন টাকা দেবে? এদিকে বৃহস্পতিবারের নানা ঘটনার জেরে অনেক দর্শকই বিপিএল বয়কটের কথা বললেও বাস্তবে ছিল উল্টো চিত্র। স্টেডিয়াম ছিল দর্শকপূর্ণ। এর পেছনে নিজেদের ভালোবাসার কথাই তুলে ধরেন সমর্থকরা। তবে ছিল অভিযোগও। লোকজন যতই বলুক কেন, খেলা মানুষ ভালোবাসে, খেলা দেখবেই। ক্রিকেটারদের গার্ডিয়ান বিসিবি, গার্ডিয়ান এবং চাইল্ডের মধ্যে দেখি সমন্বয়হীনতায় ভুগতেছে আর কি। এই জিনিসটা আসলে আমাদের জন্য আসলে খুবই প্যাথেটিক এবং বাইরের বিশ্বে আমাদের জন্য আসলে লজ্জাজনক ব্যাপার। সব সংখ্যা ছাপিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএল, যদিও পরিচালক ইস্যুতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। সমর্থকদের প্রত্যাশা, ক্রিকেটার এবং বোর্ড এ বিষয়ে কাজ করবে একসঙ্গেই। মিরপুর থেকে আসাদুজ্জামান লিটন, এখন। বিপিএলের ঠিক মাঝপথে অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে বিপিএলের বাকি সময় এবার দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। মিরপুরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে দলের কোচ মিকি আর্থার। বলেন, বাংলাদেশের ক্রিকেটে লিটনের অবস্থান এবং ড্রেসিং রুমে তার প্রভাবের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। চলতি বিপিএলে প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষের দিকে। তবে তারকায় ঠাসা দল নিয়ে পরিষ্কার ফেভারিট হিসেবে আসর শুরু করলেও এখন পর্যন্ত প্লে অফের খেলা নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। আর সবশেষ 3 ম্যাচে টানা হারের পর রংপুর আছে পয়েন্ট তালিকার 4-এ। নিজেদের ঢাকা পর্ব শুরুর আগে তাই তো বড় পরিবর্তনের ঘোষণা দলটির। বিপিএলে নুরুল হাসান সোহান নয়, দলের নেতৃত্ব দেবেন এবার লিটন দাস। এবারের বিপিএলে 8 ম্যাচের 6 ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 30 রান করেছেন নুরুল হাসান সোহান। দলটির কোচ মিকি আর্থার জানিয়েছেন, নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতেই নিজ থেকে অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন এই উইকেট কিপার ব্যাটার। He put team before his own personal ambition, but he feels that he wanted to give himself the best chance of performing for this franchise. I love the way Liton approaches his cricket. He's very aggressive. His mindset's perfect. He's a leader that everybody follows. টি-20 ক্যারিয়ারে 40-এরও বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া লিটন দাস অবশ্য বিপিএলের মাঝপথে দায়িত্ব পেলেও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যদিও এই আসরে 8 ম্যাচে মাত্র 162 রান করেছেন তিনি, যার মধ্যে সবচেয়ে বড় ইনিংস ছিল 47 রানের। আমি যে নিজের প্রতি যে এক্সপেকটেশন রাখি, সবাই যে এক্সপেকটেশন রাখে, ওই জিনিসটা এখনো ফুলফিল করতে পারিনি। বাট কমতি কখনোই ছিল না। চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি। শনিবার দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নতুন কাপ্তানে ভাগ্য ফেরাতে পারবে রংপুর, সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফ রওশন, এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 11 দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন। 268 আসনে একক নির্বাচনের ঘোষণা, অভিযোগ ভিত্তিহীন বলছে জামায়াত। জামিনে মুক্ত হয়ে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা। নির্বাচনের আগে চট্টগ্রামে বেড়েছে চাঁদাবাজি এবং সন্ত্রাসী তৎপরতা। আমরা যারা ব্যবসা করতেছি, ওদের এরকম যদি থ্রেট আসতে থাকে তাহলে তারা তো এক পর্যায়ে আপনার বিনিয়োগটাই বন্ধ করে দেবে। ভয়ভীতির মাধ্যমে আদায় করা যায়, আমি আলটিমেটাম দিয়ে গেলাম, চাঁদা দাও, না হলে তোমার জীবন নিয়ে নেওয়া হবে। আর এরকম হত্যাকাণ্ড তো হচ্ছে। ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপে বাংলাদেশি ব্যবসায়ীরা। আমদানি নির্ভরতা না কমায় সংকটে সুতা শিল্প। লিজের উড়োজাহাজে ভর করে রুট বাড়ানোর চেষ্টায় বিমান, পিছিয়ে নেই বেসরকারি এয়ারলাইন্স। বাড়তি কর এখন বড় চ্যালেঞ্জ। এবং আন্দোলনের ধকল কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইরান। বিক্ষোভকারীদের ফাঁসি না দেয়ায় খামেনি সরকারকে ট্রাম্পের ধন্যবাদ।
এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।